আমি একজন ভার্সিটির লেকচারার হয়ে কি করে একজন 15 বছর বয়সী আশ্রিতা মেয়েকে বিয়ে করব মা? আমি কখনোই এই বিয়ে করতে পারবো না, কখনোই না। তোমাদের যা ইচ্ছা তাই করো। আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর কখনোই এই বাড়িতে ফিরবো না। কথাগুলো বলে গটগট করে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো। নীলুফা ইয়াসমিন সামনে এসে দাঁড়ালেন, দাঁতে দাঁত চেপে বললেন, অসভ্য কোথাকার! বিয়ে না করে কোথাও যেতে পারবি না। এক পা বাড়ির বাইরে দিয়ে দেখ, তোর একদিন কি আমার একদিন। মায়ের এমন কড়া গলা শুনে আরহাম খান তুর্য থেমে গেল। নীলুফা ইয়াসমিন আবার বলে উঠলেন, আমি কি ছোট ছিলাম না? 14 বছর বয়সে বিয়ে হয়েছে আমার। আমি কি সংসারের হাল ধরিনি? তোমাদের মানুষ করিনি আমি? তাহলে ওই মেয়েটা কেন পারবে না? আমার বিশ্বাস নূর সুন্দর করে সংসার সামলাতে পারবে। আমি কখনোই তোর খারাপ চাইনি, আর ভবিষ্যতেও চাইবো না। তোর ভালোর জন্যই আমি তোর সাথে নূপুরের বিয়ে ঠিক করেছি। এখন কোনো তালবাহানা না করে ভালোই ভালোই বিয়েটা করে নে, নয়তো আমার মরা মুখ দেখবি তুর্য। মায়ের মুখে এরম ব্ল্যাকমেল শুনে তুর্য যেন বড়সড় একটা ধাক্কা খেলো। তার পায়ের নিচ থেকে মাটি আচমকা সরে গেল। সে অসার পায়ে কয়েক পা পিছিয়ে গেল। মা, তুমি আমার প্রতি কেন এত নিষ্ঠুর হলে? কি ভুলের জন্য আমাকে এমন শাস্তি দিচ্ছ মা? আমি মানছি নূর ভালো মেয়ে, কিন্তু মা, আমার বয়সের সাথে ওর বয়সের পার্থক্যটা একবার দেখো। নূর আমার থেকে 12 বছরের ছোট। ও এখনো ফ্রক পরে ঘুরে বেড়ায়, আর আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আর সবচেয়ে বড় কথা হলো, ও এই বাড়ির আশ্রিতা। আমাদের দয়ায় ও এইখানে থাকে। এমন অনাথ কিশোরীকে বিয়ে করলে সমাজ আমাকে থুতু দেবে মা। আমার বিবেক আমাকে আজীবন অপরাধী করে রাখবে। সূর্যের এই আকুল আবেদনে নীলুফা ইয়াসমিনের বুকে বিন্দু মাত্র দাগ কাটতে পারল না। বরাবরের মতন তুর্যকে এবারও হতাশ করে দিয়ে তিনি শীতল চোখে তাকালেন। ড্রয়িং রুমের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হন হন করে নিজের রুমের দিকে চলে গেলেন এবং যাওয়ার আগে শেষবারের মতো বলে গেলেন, আমি তোর কোনো আজাইরা আপত্তি শুনতে রাজি না তুর্য। যা বলেছি সেটাই শেষ কথা। হঠাৎ করে মায়ের ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। পুরো ড্রয়িং রুমে তখন এক শাসন নিরাপত্তা। তুর্যই এবার অত্যন্ত অসহায় ও তৃষ্ণার্ত দৃষ্টিতে সোফায় বসে থাকা বাবার দিকে তাকিয়ে রইল। বাবা আকরম খান কাগজে মুখ ঢেকে এতক্ষণ সব চুপচাপ শুনছিল। তুর্য ভাবলো বাবা হয়তো এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলবেন। বাবাই এখন তার ডুবতে থাকা নৌকার একমাত্র খড়কুটো। কিন্তু আকরাম খান ছেলের ওই আশার সলতেতেও জল ঢেলে দিল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে খবরের কাগজটা টেবিলে রাখলেন। ছেলের চোখের দিকে তাকানোর সাহস বা ইচ্ছে কোনোটাই তার হলো না। শব্দে উঠে দাঁড়িয়ে তুর্যকে সম্পূর্ণ নিরাশ করে দিয়ে সে শোবার রুমের দিকে চলে গেল। তুর্য আর নিজেকে ধরে রাখতে পারল না। তার সমস্ত শক্তি, শিক্ষা আর অহংকার মুহূর্তেই যেন ধূলিসাৎ হয়ে গেল। কোনো উপায় না পেয়ে চরম অসহায়ত্ব আর একরাশ ক্ষোভ নিয়ে সে ড্রয়িং রুমের ঠান্ডা ফ্লোরের ওপর ধপ করে বসে পড়ল। দু হাঁটুর মধ্যে মুখ গুজে সে এক অদ্ভুত অন্ধকারের মুখোমুখি হলো, যেখান থেকে বের হওয়ার কোনো পথ তার জানা নেই। 2 বছর আগে বান্ধবীর মৃত্যুর সংবাদ পেয়ে প্রাণপ্রিয় বান্ধবীকে শেষবারের মতো দেখতে গিয়েছিল নীলুফা ইয়াসমিন। নীলুফার বান্ধবী শেলির দাফন কার্য সম্পূর্ণ হলেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। ঠিক সেই সময় একটা মেয়ের আওয়াজ কানে যেতেই পিছন ফিরে তাকালেন নীলুফা ইয়াসমিন। দরজার সামনে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা মেয়েটার দিকে চোখ যেতেই আঁতকে উঠলেন উনি। মেয়েটার মাথার চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে, গালে অজস্র ক্ষত চিহ্ন, হাত কেটে ঝরঝর করে রক্ত ঝরছে। মেয়েটা আকুল কণ্ঠে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে বলছে, আমাকে আর মেরো না চাচি। আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাব, আর কখনোই পলাশপুর গ্রামে পা দেব না। আমার মায়ের মতো আমিও চলে যাব। মেয়েটার কথা শুনে নীলুফার ভীষণ মায়া হলো। কাছে গিয়ে মাথায় হাত রাখতেই হাউমাউ করে কেঁদে উঠল, আমার মা কোথায় হারিয়ে গেল আন্টি? আমি আমার মায়ের কাছে যাব। মেয়েটার এই কান্না ভেজা চেহারা নীলুফার সহ্য হলো না। সে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি আমার সাথে যাবে? নীলুফা সেদিন নূরকে নিয়ে ঢাকায় আসে, তারপর থেকে সে এখানেই থাকে। এই মেয়েটাকে তুর্য কখনোই ভালোবাসতে পারবে না, কোনো দিনও না। নীলুফা ইয়াসমিন হয়তো মায়ের অধিকার কাটিয়ে আত্মহত্যার হুমকি দিয়ে জোর করে তাদের এক ছাদের নিচে এনে দাঁড় করাতে পারবেন, কিন্তু তুর্য তার মনকে বাধ্য করবে কি করে? যেই মেয়েটাকে সে ছোট থেকে বড় হতে দেখেছে, তার মা রাস্তা থেকে কুড়িয়ে এনে আশ্রয় দিয়েছে এই বাড়িতে,
সেই আশ্রিতা মেয়েটাকে আরাম খান তুর্য কখনোই স্ত্রীর মর্যাদা দিতে পারবে না। তার মতো একজন আধুনিক রুচিশীল বিশ্ববিদ্যালয়ের নামকরা লেকচারারের পাশে 15 বছরের এক অবুঝ বালিকা কোনোভাবেই মানায় না। মায়ের জেদের কাছে হয়তো শরীরটা হার মানবে, কিন্তু তার আত্মা আর ব্যক্তিত্ব থাকবে নূরের থেকে শত হাত দূরে। প্রিয়ার কাছে এই বিয়ে কেবল একটা কাগজের দলিল হয়ে থাকবে। নূর এই বাড়িতে বড়জোর মায়ের প্রিয় পাত্রী হয়েই থাকবে। তুর্যের অর্ধাঙ্গিনী হওয়ার যোগ্যতা বা অধিকার কোনোদিনই সে পাবে না। মাঝরাতে ছাদে গিয়ে লাইটার আর সিগারেটের প্যাকেটটা পকেট দিয়ে বের করতে গিয়ে তার হাতটা কাঁপছিল। একটা সিগারেট ঠোঁটে ধরে আগুন জ্বালালো। অন্ধকারের বুকে ক্ষণিকের জন্য জ্বলে উঠল লালচে আগুন, যা ফুটিয়ে তুলল তুর্যের চোয়ালবদ্ধ মুখ এবং তীব্র হতাশা। গভীর টানে সিগারেটের ধোঁয়া ফুসফুসে টেনে নিল। তারপর এক তীব্র আক্রোশে সে ধোঁয়া আকাশে ছুড়ে দিল। রাতটা পেরোলেই একটা বাচ্চা মেয়ের সাথে তার বিয়ে। ভাবতেই তুর্যের সারা শরীর শিউরে উঠল। হাতের জ্বলন্ত সিগারেটটা আঙুলের ডগায় এসে ছ্যাঁকা দিতে চমকে সে বাস্তবে ফিরে এলো। পায়ের নিচে অলরেডি সিগারেটের 7-8টা অবশিষ্ট জমা হয়ে গেছে। তাদের রেলিংটা শক্ত করে চেপে ধরলো। বাতাসে তার চুলগুলো উড়ছে। হাতটা মুঠো করে রেলিংয়ে সজোরে একটা ঘুষি মেরে চলে এলো ছাদ থেকে। রাত পেরিয়ে সকাল হলো, কিন্তু তুর্যের মনের মেঘ কাটলো না। তারা চোখে এক ফোঁটা ঘুম ছিল না। কেবল একটার পর একটা সিগারেট পুড়েছে আর মাথার ভিতর চলেছে তীব্র ঝড়। আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে নিজের কালচে পড়ে যাওয়া চোখ দুটোর দিকে তাকালো। ঠিক তখনই ড্রয়িং রুমের দিক থেকে একটি চঞ্চল পায়ের শব্দ এগিয়ে এলো। তুর্যের রুমের দরজা খুলে ভিতরে ঢুকলো নূর। গত রাতে তাকে কেন্দ্র করে এই পরিবারে যে কি তুলকালাম কাণ্ড ঘটে গেছে তার কিছুই সেই অবুঝ মেয়েটি জানে না। পরনে নীল সাদা স্কুল ড্রেস, চুল দুটো সুন্দর করে দুটো বিনুনি বাঁধা, কাঁধে ঝুলছে একটা ভারী স্কুল ব্যাগ। চোখে মুখে তার এখনো সেই চঞ্চল শৈশবের ছাপ, যা তুর্যের বুকের ভিতরের ক্ষতটা আরো বাড়িয়ে দিল। তুর্য নূরের দিকে তাকালো না। তীব্র এক অস্বস্তিতে সে তাকে দেখেও না দেখার ভান করে রইল। ঘড়ি আর গাড়ির চাবিটা হাতে তুলে নিয়ে সে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো, কিন্তু দরজা পেরোনোর আগে পিছন থেকে নূরের নরম কণ্ঠস্বর ভেসে এলো। তুর্য ভাইয়া, আমাকে একটু স্কুল গেটে নামিয়ে দিয়ে আপনি তারপর ভার্সিটি যান না প্লিজ। তুর্য তার হাঁটার গতি একটুও কমালো না। দরজার নবটা টেনে ধরে অত্যন্ত গম্ভীর ও শীতল গলায় বলল, প্রতিদিনের মতন আজকেও একাই স্কুলে যা, আমার তাড়া আছে। তুর্যের এই আকস্মিক রুক্ষতা আর অবহেলা সইতে পারল না মেয়েটা। তার চোখ দুটো সঙ্গে সঙ্গে জলে ভরে উঠল এবং সে ফুপিয়ে কেঁদে উঠল। নূরের কান্নার শব্দে তুর্য বিরক্ত হয়ে যেই না ঘুরে কিছু বলতে যাবে, তখনই নূর কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আজ যদি আমি একাই স্কুলে যাই তাহলে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা ওই বড় ছেলেগুলো আমাকে শেষ করে দেবে। কালকে ওরা আমাকে জোর করে ধরেছিল, খুব বাজেভাবে আমার ছুঁয়েছে ভাইয়া, আমার গালে কিস করেছে, কিন্তু আমি অনেক চিৎকার করেছি কিন্তু কেউ আসেনি। আজ ওরা একা পেলে আমায় আর আস্ত রাখবে না ভাইয়া।